আমাদের বিষয় হলো কি দুর্যোগ, জলবায়ু পরিবর্তনে দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনা। জলবায়ু পরিবর্তন, জলবায়ুটা কি একজন বলতে পারবে? আচ্ছা বসো, আর একজনকে বলতে পারবে? জলবায়ুটা কি? জলবায়ু পরিবর্তন যে হয় এটার প্রভাবে যে দুর্যোগগুলো নেমে আসে তাহলে জলবায়ুটা কি? 35 থেকে 40 বছর অর্থাৎ দীর্ঘ সময় ব্যাপী একটি কি আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন দীর্ঘমেয়াদী যেটা হয়। আর আবহাওয়াটা কি? এটা কিসের কথা বললাম? এটা হলো জলবায়ু, তাই না? জলবায়ু এটা কি দীর্ঘ সময় হয় না? কত বছর? 35 থেকে 40 বছর। এই 35 থেকে 40 বছরে কি কি জলবায়ু পরিবর্তন হয়েছে? আর আবহাওয়াটা হচ্ছে, আবহাওয়াটা কি? আবহাওয়াটা কি বলতে পারবে? আবহাওয়া যে মাঝে মাঝে বলে না উপকূলীয় অঞ্চলে আবহাওয়া বার্তা দেয় যে হলো অমুক অঞ্চলে 5 নম্বর বার্তা দেওয়া হচ্ছে, এখান থেকে দ্রুত সকলকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এটা হচ্ছে স্বল্পমেয়াদী, অর্থাৎ প্রতিদিনের আবহাওয়া। তোমার প্রতিদিন আজকে কালকে রাতে ইয়ে হয়েছে জানো, বৃষ্টি হয়েছে, একটু ঝড় হয়েছে জানো তো নিশ্চয়। তো এটা প্রতিদিনের অবস্থা বোঝাবে আবহাওয়াকে। আর জলবায়ুটা বোঝাবে কত দিনে? দীর্ঘমেয়াদী 35 থেকে 40 বছর। এটা বোঝাবে জলবায়ুর অবস্থা। জলবায়ুটা কেন হয় কে বলতে পারবে? জলবায়ুটা কেন হয়? জলবায়ু পরিবর্তন এটার কারণ কি? আর কি কারণ হতে পারে? যেমন গ্রিন হাউস ইফেক্টের হতে পারে, তাই না? শিল্প কলকারখানার ধোঁয়ার কারণে হতে পারে। তারপর কি হতে পারে? হ্যাঁ, বন উজাড়ের কারণে, গাছপালা কেটে ফেলার কারণে, তাই না? আমাদের অনেক জায়গায় গাছপালা কেটে ফেলা হয়, এটার কারণে কিন্তু এই জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। ইট ভাটায় দেখবে যে ধোঁয়া নিঃসরণ হয়, এটার কারণে এগুলো কিন্তু হতে পারে। তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের মৌলিক ধারণা আমরা জানতে পারবো। এখান থেকে আমরা কি কি শিখবো? এখানে একটা শিক্ষক প্রবলেম আছে। সামনে থেকে একজন পড়ো তো, কে বলবো? পড়ো, তুমি বলো যে আমরা আমরা কি শিখতে পারবো? বলো। জলবায়ু পরিবর্তনের মৌলিক ধারণা ব্যাখ্যা করতে পারবো। গুড, তুমি বসো, তুমি পড়ো। দ্বিতীয়টা কি পড়বো? হ্যাঁ বলো, আসো বলো। দুর্যোগকালীন সুরক্ষা কৌশল ব্যাখ্যা করতে পারবো। গুড, বসো, তুমি পড়ো। তারপর একটা পড়ো, এখানে এসো। দুর্যোগ পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবো। আচ্ছা, তারপর একটা আরেকজন পড়ো, তুমি পড়ো, ওখান থেকে পড়ো। এটা তুমি এদিকে এসো, এদিক থেকে এই সাইড এগোটাটা নিয়ে। দুর্যোগ ও ঝুঁকি ধারণ সনাক্ত করতে পারবো। গুড, তাহলে এখানে আমরা কয়টা পয়েন্ট পেয়েছি? শিক্ষণফল কয়টা পেয়েছি? 4টা। আমরা এই স্বল্প সময়ে এই 4টা বিষয় সম্পর্কে একটু নলেজ নেব, ধারণা নেব, পারবো তো? এটা নিলে তোমার ব্যক্তি জীবন এখন নয় সারা জীবন তোমার কাজে দেবে। তুমি একটা ধারণা পেয়ে যাবে। যেমন ধরো যে কিছুদিন আগে তোমরা জানো দৌলতদিয়াতে একটা বাস দুর্ঘটনা ঘটেছে, দেখেছো তোমরা ফেসবুকে? দেখেছো। তারপরে আরো কিছু আগে আমি ঢাকাতে 12 বছর ছিলাম, ঢাকার মাইলস্টোন, ঢাকা উত্তরায় মাইলস্টোন নামে একটা কলেজ রয়েছে, সেই কলেজে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তোমরা শুনেছো নিশ্চয়ই। তো এই দুর্যোগ দ্বারা বিভিন্ন রকম দুর্ঘটনা বোঝায়, তাই না? ও এখন তোমার ধরো কথা যে প্রতিষ্ঠানে আগুন ধরে গেল, তো তখন কি শুধু হাওমাপার কান্নাকাটি করবে নাকি এটা উত্তরণের ব্যবস্থা চেষ্টা করবে? এটা কিভাবে মোকাবেলা করা যায় তো সেটা চেষ্টা করব, তাই তো? আচ্ছা, তো এখন আমরা দুর্যোগ এবং দুর্যোগ কি কি বিষয় হতে পারে? দুর্যোগটা কি? দুর্যোগ হলো, কে বলতে পারবে দুর্যোগ কি? বলো, তুমি বলো দুর্যোগ কি? হ্যাঁ বলো। দুর্যোগ হচ্ছে পরিবেশের একটি অসহনীয় অবস্থা যা মানুষের এবং পশু-পাখির জীবনযাত্রার উপর ক্ষতিকর। আচ্ছা বসো, আর একটু অন্যরকম ভাবে একটু পাশাপাশি করে বলি, সেটা তুমি বলবে। বলো বলো। প্রাকৃতিক বা মানসিক অবস্থা যখন সাধারণ জীবনে ব্যাঘাত ঘটায় অথবা পরিবেশ নষ্ট করে তখন সেটাকে সে অবস্থাকে দুর্যোগ বলে। গুড, সুন্দর হয়েছে। এটা একটা আক্রমণ, দুর্যোগটা হলো একটা আঘাত, তাই না? আক্রমণ বা একটা আঘাত। এটা কিভাবে হয়? এটা হলো বলেছে সুন্দর করে যে একটা প্রাকৃতিক ভাবে হয় আর একটা মানব সৃষ্ট কারণে হয়। প্রাকৃতিক ভাবেও এই দুর্যোগটা আসতে পারে, মানব সৃষ্ট কারণেও আসতে পারে। মানব সৃষ্ট কারণ এই দুইভাবেই আঘাত আসতে পারে। এবার আঘাতটা আসবে কি কোনটার উপরে? আঘাত আসবে 3টা বিষয়ের উপরে। এই 2টা থেকে আসবে আঘাত আসতে পারে। একটা হলো মানব জীবনে, ঠিক আছে, মানব জীবনের উপর আঘাত আসতে পারে। আর কিসে? এক 2 আসতে পারে হলো সম্পদের উপরে, সম্পদ। 3 কিসে?
পরিবেশের উপরে, গুড বলছো একদম, পরিবেশের উপরে, পরিবেশের উপরে, পরিবেশের উপরে এই তিনটা বিষয়ের উপরে আঘাত আসতে পারে। এই তিনটা বিষয়ের উপরে যদি আঘাত আসে তখন সেটাকে বলা হয় দুর্যোগ। আচ্ছা, তোমাদের আমি একটু ছোট কাজ দেব, সেটা হলো দুর্যোগের 5টি নাম কে বলতে পারবে? 5টি নাম, 8টি নাম কে বলতে পারবে? আচ্ছা, তুমি এবার বলো একটু। আচ্ছা রাখো, দুর্যোগের 8টি নাম কি বলতে পারবে? কি কি দুর্যোগ কিভাবে হয়, বা দুর্যোগের মানে 2টি 3টি 5টি যে জয়টা পারো বলো তো একজন। দুর্যোগ এরকম কয়েকটি, আমি একটা সহজ বলো। বন্যা নয়, বন্যা তো তোমার বান্ধবী না, বন্যা। হ্যাঁ আচ্ছা, বন্যা, গুড, খরা, গুড। আচ্ছা, ও 5টা বলে ফেলেছে, এই 5টার বাইরে আর কি বলবে সহযোগিতা করবে? হ্যাঁ বলো, তুমি বলো, তুমি বলো সেটা। সাইক্লোন, গুড। আর একটা বলে 6টা হয়েছে, আর এর বাইরে নদী ভাঙন, গুড, নদী ভাঙন বলেছে, নদী ভাঙন ঠিক আছে। অগ্নি, অগ্নিকাণ্ড, আর ঘূর্ণিঝড় এসেছে, ঘূর্ণিঝড় এসেছে, আর একটা ভূমিধস আসছে, সুনামি বলেছে, জলোচ্ছ্বাস হতে পারে, তাই না? জলোচ্ছ্বাস হতে পারে, তাহলে অনেকগুলো আমরা পেয়ে গেছি। এই যে প্রায় 10টার মতো পেয়েছি, এগুলো কিন্তু সবগুলো দুর্যোগ, তাই না? এইগুলোর কোনো একটি আমাদের জীবনে ঘটবে না এমন কি হয়? হতেই পারে, পারে কিনা? তোমাদের এই ছোট্ট ছোট্ট জীবনে কারো কি এরকম অভিজ্ঞতা আছে যে এই জীবনে এই দুর্যোগ এসেছে? কোনো দুর্যোগ হতে পারে, অগ্নি হতে পারে, টর্নেডো হতে পারে, বন্যা হতে পারে, আর একটা বলি বর্জ্যপাত হতে পারে। বর্জ্যপাত কিন্তু একটা পারস্পরিক কথা বললো না, বর্জ্যপাত একটা কি দুর্যোগের নাম। এরপরে তোমার তাপদাহ, যে এখন যে গরম আসবে, এর গত বছরে তোমাদের মনে আছে কিনা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তাপদাহের কারণে প্রতিষ্ঠান 10 দিন না 12 দিন বন্ধ করা হয়েছে গত বছরে। এত বড়, তাহলে এটাও কিন্তু কি একটা দুর্যোগ। আর এই দুর্যোগগুলো তৈরি হয় জলবায়ু পরিবর্তনের কারণে, ঠিক আছে? জলবায়ু পরিবর্তন কেন হয় ও বলেছে, বনজাত, তারপরে ইটভাটা, শিল্প কলকারখানা ধোয়া, তারপরে কি জৈব বর্জ্য, হ্যাঁ হ্যাঁ জ্বালা, হ্যাঁ নানাবিধ কারণে এটা পরিবর্তনটা হয়। এর প্রভাব কি হয় তখন? যার প্রভাবটাই পড়ে তখন হলো তাপদাহ, গরম বেশি পড়ে থাকে, গরম বেশি হয়, তাই না? এবং বন্যার তৈরি। তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড। জলবায়ু যখন পরিবর্তন হবে তখন তোমার দুর্যোগ দেখা যাবে, তাই না? এই যে তাপদাহ, এটা জলবায়ু পরিবর্তনের একটা এফেক্ট। তোমাদের গরম লাগছে, তারপরে একটু কষ্ট করে ধৈর্য ধরে এটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা জলবায়ু কি বুঝলাম, জলবায়ু কেন হয় বুঝলাম, জলবায়ু তোমার হলো পরিবর্তনের মৌলিক ধারণা আমরা পেয়েছি। এবার দুর্যোগ থেকে সেটাও পেলাম আমরা। ওই যে দৌলতদিয়াতে যদি বলি, তো একটা বাসের মধ্যে অনেক দুর্বিষহ এবং মর্মান্তিক ঘটনা। বাবা 6 না 7-এ পড়ে, তার মেয়ে, বাবা নেমেছে যে মাথা একটু বসে, আমি নামি, যখন হলো লঞ্চের উপরে বাসটা উঠেছে, তো আসলে তার হাত নেই, আর তার বাবার হাত আলহামদুলিল্লাহ লেগেছে, নেমেছে, নামার কিছুক্ষণ পরে দেখে যে বাসটা গড়গড় করে নেমে যাচ্ছে নদীতে, এবং দৌড়ায় আসতে আসতে বাসটা কি তোমরা দেখেছো না ফেসবুকে, নেমে কিভাবে ডুবে গেল এবং মারা গেল। একটা বাবার জন্য কত কষ্ট। আবার একটা বাচ্চা, এটাও দেখেছিলেন, একটা বাচ্চা খুব বড় না, হয়তো বা 3, 4, 5-এর পড়ে, সে কিন্তু তার মা তাকে জানালাতে বের করে দিয়ে উপরের দিকে ধাক্কা দিয়েছে এবং প্রায় 60 ফিট নিচে চলে গিয়েছে বাসটা, তো সে উপরে উঠে এসেছে এবং এসে কিন্তু তার মা বেঁচে নেয়। তাহলে 2 রকম ঘটনাই হয়েছে, মা এখন মারা গেছে আর ছেলে বেঁচে আছে, তাই না? আর একটা হলো ঘটনা তোমার হলো অনেক আগে, একটা নাসরিন নামে একটা মেয়ে আছে, যেটা ঢাকা দুর্ঘটনায় বিল্ডিং ভেঙে পড়েছিল। তো সে বুদ্ধি করে, এই যে বিল্ডিং আছে না, তো বিল্ডিং ধরো ভেঙে পড়ছে, তো বিল্ডিংটা একেবারে সমানভাবে ভেঙে পড়বে না, কোনোটা ফাঁকা হয়ে পড়বে, কোনো জায়গায় ফাঁকা থাকবে, তাই না? যার কারণে সবাই কিন্তু মারা যায় না, কেউ বেঁচে থাকে। কারণ কি, কোনো জায়গায় ফাঁকার মাঝখানে সে হয়তো বা নিঃশ্বাস নিতে পেরেছে, বা যার কারণে বেঁচে থাকে। তো ওই মেয়েটা করছে কি, চালাকি করে যখন ভেঙে গেছে, এই যে এটাকে বলা হয় কি বলতো, এটাকে ভীম বলা হয়। এই ভীমের নিচে, ভীমটা যতই ঝড় আসলে তোমার ছাদটা ভেঙে যাবে, কিন্তু ভীমটা সহজে ভাঙে না, কারণ ভীমটা মজবুত করে ঢালাই যাবে। এবং এই ভীমের মধ্যে অনেকগুলো মোটা লোহা থাকে, যে লোহাটা সব জায়গায় নাই, যেটা ভীমের মধ্যে থাকে। এখান থেকে এই দুর্যোগ মোকাবেলায়, কথা বললো না, শোনো, এই দুর্যোগ কথাটা এখানে আসবে। তো এই দুর্যোগ মোকাবেলায় যখন এমনটি না হয়, আল্লাহ না করুক যদি হয়, তাহলে তোমাকে অবস্থা নিতে হবে কোথায়? ভীমের নিচে। এটা একটা কি, দিস ইজ টেকনিক।
তোমাকে যাতে তোমার নিজেকে সেফটি বা সেভ করার জন্য ভীমের নিচে অবস্থান নিতে হবে। ভেঙে পড়লেও একেবারে গুণা হয়ে যাবে না, যার কারণে তোমার এই জায়গায় সে ওই মেয়েটা করেছিল কি ওই ভীমের নিচে শুয়ে পড়েছিল। তো ভেঙে পড়লো, এক সাইড ভেঙে পড়েছে কিন্তু ফাঁকা ছিল, সে বেঁচে ছিল আমাদের বুঝতে। কিন্তু এই দৌলতদিয়া বাসের মতো ওই মেয়েটাই ছিল, বুঝছো? তো ওই মেয়েটা যার কারণে মারা গিয়েছে, তো ওই জায়গায় সে হয়েছে কিন্তু দৌলতদিয়া বাসের মধ্যে মারা গিয়েছে। এবার একে আমার যে গাড়িতে করে তার বাসায় পৌঁছায় দিয়েছিল অ্যাম্বুলেন্সে করে, সেই ড্রাইভার আমার অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে সেই ড্রাইভার আমার মারা গিয়েছে। তাই মর্মান্তিক বা হৃদয় বিদারক দুঃখজনক ঘটনা পাওয়া যাবে। জাস্ট বোঝাতে যাচ্ছে আমার টপিক হলো যে দুর্যোগ মোকাবেলা আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা দুর্যোগ দিয়েছে, ঠিক আছে, বন্যা দিয়েছে বা ভূমিকম্প দিয়েছে, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো? আল্লাহর কোনো বিশেষ সাথে আমরা মোকাবেলা করতে পারবো না। মোকাবেলা শব্দটি নয়, তবে নিজেকে সেফটি করার জন্য বা সেফ রাখার জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, তাই তো, যেটা দিয়ে নিজেকে সেফ করার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা যদি তোমার আমার হায়াত রাখে তাহলে তুমি বেঁচে যাবে, তবে কিছুটা হেকমত বা টেকনিক অ্যাপ্লাই করা। তো এই জায়গায় এটা একটা বিষয়। তো আর একটা ট্রেনিংয়ে বলা হয়েছিল যে একজন বেঁচে আসছে ওই দৌলতদিয়া বাসের মধ্যে। তো তাকে প্রশ্ন করা হলো যে আপনি বাস ট্রেন কী করে? তো বলছে আমি একটা ট্রেনিং দিয়েছিলাম অগ্নি নির্বাপকে, সেখানে বলা হয়েছে বাসের মধ্যে যদি থাকা যায় আর এই বাস যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো জায়গায়, তাহলে উপায় হলো সামনের যে দুইটা সিট আছে সেই সিট কেমনভাবে যদি ধরে রাখতে হবে আঁকড়ে, বাস যতই যেদিকে গড়ান দিক না কেন, তুমি যদি নিজেকে ছেড়ে দাও তাহলে বাস যত গড়তে থাকবে তোমার মাথা এক জায়গায় বাড়ি খাবে, পা এক জায়গায় বাড়ি খাবে, তুমি আহত হয়ে মারা যাবে। আর যদি সিটটাকে তুমি আঁকড়ে ধরে রাখো তাহলে বাস ঘুরবে কিন্তু তোমার হয়তো এদিকে আঘাত পাবে, ছেড়ে যাবে কিন্তু তোমার মাথা আঘাত পাবে না, কারণ তুমি সিটকে এভাবে ধরে রাখছো। তো বাস যখন ঘুরবে তুমিও তো ঘুরবে, কিন্তু সিটকে যখন ধরে রাখবে তখন তুমি কিন্তু পড়ে গেলে না বা এক জায়গা থেকে আগে বাড়ি গেলে না। তো সে এসে বলছে যে আমি এভাবে ধরে রাখার কারণে টিকিটটা কারণে সে বেঁচে। তো এই জায়গা আমাদের টপিকের উদ্দেশ্য হলো এইগুলো আছে, এই দুর্যোগগুলো আমরা কীভাবে হ্যান্ডেলিং করবো, কীভাবে এগুলো থেকে আমরা সুরক্ষা পাওয়ার চেষ্টা করবো, এটা। আবার তোমরা যদি উত্তরার মাইলস্টোনের দিকে তাকাও, বিমান কেউ জানে এভাবে ক্লাস করছে, বিমান এসে সরাসরি এই মধ্য দিয়ে ঢুকিয়ে আগুন ধরে গেছে। ওখানে তো প্রায় মারা গেছে, দেখছো না? ভিতরে দেখেছো নিশ্চয়। এই অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক বিষয়, শরীর পুরে ঝাঁঝরা হয়ে গেছে, একেবারে মানে তাকে চেনা যাচ্ছে না, এইভাবে পুরে চাকা হয়ে গেছে। তো এইরকম বিষয়টা হয়। তো তোমাদের আমি একটু কাজ দিব, সেটা হচ্ছে দুর্যোগকালীন সুরক্ষা কৌশল। কিভাবে তুমি সুরক্ষা কৌশলটা অ্যাপ্লাই করতে পারো, এটার উপর 5টা পয়েন্ট জোড়ায় বুঝছো, দুইজন মিলে আলোচনা করবো। আমি তোমাদের একটা দেবো, সেটার উপরে লিখবে। আমি তোমাদেরকে যেই পাশে দেখো এক পাশে আঠা আছে, হ্যাঁ, এক পাশে আঠা আছে, আঠার পাশে লিখবে না, আঠার অপোজিটে লিখবে, যাতে আঠাটা এভাবে এসে লাগাই দিতে পারে। বুঝাতে পারছি? তো জোড়ায় করবে এটা, এই কাজটা এটা দুইজন মিলে করবে, ঠিক আছে? এটা তোমরা দুজন মিলে করবে। আচ্ছা, এইখান থেকে 3 দল থেকে 3 জন এসে আমাকে একটু প্রেজেন্টেশন করবা, বুঝিয়ে বলবা। এই দল থেকে একজন, এই দল থেকে একজন, এই দল থেকে একজন। সময় স্বল্পতার কারণে সবার কাছে নেব না। কে আসবে সে আসো, এই দল থেকে একজন আসো, কোনো ভয়ের কারণ নাই, একজন যে পারবে সে আসো। আচ্ছা তুমি আসো, তুমি আসবা, আসো। বাকিরা কথা বলবা না, শোনো এটা বলো। যখন ভূমিকম্পের সময় যদি আমরা যদি গাড়িতে থাকি তখন গাড়ির ড্রাইভারকে বলতে হবে গাড়ি থামাতে, এবং বলবো যখন ভূমিকম্পের সময় থাকবো তখন যাতে আমরা নিয়ে যাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি কোনো সময় বজ্রপাতের কবলে পড়ি তখন আমরা এটা নিশ্চিত করবো যাতে আমরা সবাই যদি একত্রিত থাকি তাহলে যাতে আমরা সবাই আলাদা হয়ে যাই এবং গাছের নিচে আশ্রয় হওয়া থেকে বিরত থাকি। এবং যদি আমরা কখনো ঘর বাড়ি নির্মাণ করি তখন অবশ্যই আমরা এটা নিশ্চিত করবো যাতে বন্যার জন্য যাতে আমরা ঘরটা উঁচু করে করি, এবং আমরা যদি বন্যার 5 নম্বর সংকেত দেখতে পাই তাহলে আমাদের সবাইকে আশ্রয়স্থলে যেতে হবে। তারপর যদি কখন আমরা খরার সম্মুখীন হই তখন আমাদের এটা নিশ্চিত পানি সঞ্চয়ে
পানি সঞ্চয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটা নিশ্চিত করবো যাতে গবাদি পশু আমাদের পুকুরে কোনো পুকুরে স্নান করানো না হয়। গুড, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর একজন নেব। হ্যাঁ, আর একজন আসবে। আসো আসো। আচ্ছা, যা পারো দাও, আসো। আসো, তুমি আসো। হ্যাঁ, দ্রুত আসো, সময় কম। যাও। হ্যাঁ, বলো। দুর্যোগকালীন সময় আমাদের যখন বন্যা হবে তখন যাতে আমরা বন্যাতে ভেসে না যাই, সেই জন্য আমাদের কলার ঠেলা বা কলার গাছের যে শক্ত জিনিসটা থাকে ওটার উপর আমরা বসতে পারি, যাতে তাৎক্ষণিক আমরা সুরক্ষা পাই। এবং ভূমিকম্পের সময় আমাদের টেবিলের নিচে থাকা উচিত, কারণ একটা শক্ত টেবিল বা শক্ত জিনিসের নিচে থাকতে হবে নিজের সুরক্ষার জন্য। তারপর হচ্ছে আমাদের চিকিৎসা সামগ্রী সংরক্ষণ করতে হবে, কারণ তখন অধিক শতাংশ মানুষ আহত থাকবে, যার কারণে আমাদের চিকিৎসা সামগ্রী সংরক্ষণ করা উচিত। দেন হচ্ছে আমাদের শুকনো খাবার রাখা উচিত, তখন যেহেতু দুর্যোগ হবে আমাদের খাবারের সংকট দেখা দেবে, যার কারণে আমাদের শুকনো খাবারগুলো সঞ্চয় করে রাখা উচিত। গুড, অনেক সুন্দর। সবাই তার জন্য একটা হাত তালবে। যাও, তোমার জায়গায় যাও। আমি নবম শ্রেণীর আজকে আমি যে বিষয় উপস্থাপনা করবো সেই বিষয়টি হচ্ছে আমাদের বিদ্যালয়ের সংঘটিত সমস্যা এবং এই সমস্যার বিভিন্ন ঝুঁকি এবং এর সমাধান। আমাদের বিদ্যালয়ের সমস্যা, তিনটা সমস্যা, ঝুঁকি এবং সমাধান বলবে। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের মাঠ সবসময় জলাবদ্ধতার কারণে পানি জমে থাকে, ফলে মাঠে খেলা যায় না এবং এর কারণে পড়ালেখা সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। এছাড়াও এখানে মশার পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ার কারণে আমাদের পড়ালেখাতে সুষ্ঠু পরিবেশ তার ব্যাঘাত ঘটছে। এখন এই সমস্যাগুলো করে যে ঝুঁকি বাড়ছে তা নিয়ে তা বর্ণনা করা হলো। মশার কামড়ানোর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এর ফলে শিক্ষার্থীরাও পড়ালেখায় কঠোর মনোনিবেশ করতে পারে না। এছাড়াও মাঠে খেলা যায় না বলে তারা শারীরিক ও মানসিক যে বিনোদন রয়েছে তা থেকে দূরে থাকে। এবং এই সমস্যাগুলির যে সমাধান তা হলো আমরা কর্তৃপক্ষকে আমাদের সমস্যা বলবো এবং এই সমস্যার জন্যই যে কর্তৃপক্ষকে যে সমাধানগুলো বা অধিকার আমরা রাখি সেই বিষয়ে তাদের জোর দেওয়া। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই